নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ 22 ক্রিয়া বিশেষণ নিয়ে কথা বলবো। এই পরিচ্ছেদটি নিয়ে কিন্তু তোমরাই আমাকে বলেছিলে, তোমাদের বলার প্রেক্ষিতেই এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি আজকে। তোমরা যারা এই মুহূর্তে টেবিলে বসা আছো তারা একটু দেখে নাও, বইটি সামনে নিয়ে নাও, দেখো, কথা শোনো এবং অনুশীলন করো, তাহলে এই চ্যাপ্টারে তোমরা ভালো করতে পারবে। এই পরিচ্ছেদটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটিতে কিন্তু অনেকেই অনেক অনেক রকম সমস্যার মধ্যে পড়ে যায়। যদি নিয়মিত অনুশীলন করতে পারো এবং ক্লাসটি শুনে ধরে রাখতে পারো তাহলে নিশ্চিত তুমি ভালো করবে। এবং এখান থেকে কিন্তু যথেষ্ট নৈর্মুক্তিক আসে, বেশ কয়েকটি নৈর্মুক্তিক আসে, এবং পরীক্ষার প্রশ্নে যে এই নৈর্মুক্তিকগুলো কিন্তু একটু জটিলই মনে হয়। তো যাই হোক, একটু অনুশীলন করো, অনুশীলন করলেই তোমার ভিতরে সাহস চলে আসবে, তোমার ভীতি কেটে যাবে, তুমি ভালো করতে পারবে। তো কথা না বলে আজকে শুরু করতে যাচ্ছি ক্রিয়া বিশেষণ পরিচ্ছেদ 22। ক্রিয়া বিশেষণ, প্রথমেই আমরা ক্রিয়া বিশেষণের সংজ্ঞাটা আগে একটু দেখে নেই। ক্রিয়া বিশেষণের সংজ্ঞাটা হচ্ছে যে পদ ক্রিয়াকে বিশেষিত করে। যে পদ ক্রিয়াকে বিশেষিত করে। আমরা এক্ষেত্রে একটু কথা বলে নেই, সেটি হলো ক্রিয়া কাকে বলে, বিশেষণ কাকে বলে। এখানে কিন্তু দুটি আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্রিয়া, নিশ্চয়ই আমাদের জানা আছে যে পদ দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া, নাওয়া, ঘুমানো ইত্যাদি কাজ করা বোঝায়, তাকে বলে ক্রিয়া। আর বিশেষণ হচ্ছে যে পদ বিশেষ্য এবং সর্বনামের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ বলে। এটি কিন্তু ক্রিয়া এবং বিশেষণের আলাদা আলাদা সংজ্ঞা, কিন্তু ক্রিয়া বিশেষণ এখানে কিন্তু এই বিশেষণটা শুধুমাত্র ক্রিয়াকে বিশেষিত করবে। এইখানে হচ্ছে চমৎকারিত্ব যে এই পত্রে শুধুমাত্র ক্রিয়াকে বিশেষিত করবে, বিশেষ্য বা সর্বনামকে না। এই বিশেষণটি এই পত্রে ক্রিয়াকে শুধুমাত্র বিশেষিত করবে, যদি করে সেটি হবে ক্রিয়া বিশেষণ। এখন বিশেষিত যে শব্দটি, এই শব্দটির সাথে আমাকে একটু পরিচয় হতে হবে, তোমাদেরও পরিচিতি আসতে হবে। সেটি কি, যে বিশেষিত শব্দটা মূলত কি, আমরা এটা একটু দেখে নিই। বিশেষিত শব্দটা এটি যদি একটু পরিষ্কার করে আমরা বুঝতে পারি তাহলেই আমাদের কথাটি হয়ে যাবে। তোমরা একটু লিখে নাও যে বিশেষিত শব্দের অর্থ হলো, বিশেষিত শব্দের অর্থ হলো যাকে বিশেষ করা হয়েছে, যাকে বিশেষ করা হয়েছে, বা যার গুণ, অবস্থা, সংখ্যা বা বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে। ব্যাকরণে এটি হচ্ছে, ব্যাকরণে এটি একটু দেখে নাও। ব্যাকরণে আমাদের ব্যাকরণ কি বলছে, কোন শব্দ, ব্যাকরণে কোন শব্দ অন্য একটি শব্দের দোষ, গুণ, অবস্থান, পরিমাণ ইত্যাদি প্রকাশ করলে
প্রকাশ করলে যে শব্দকে প্রকাশ করা হয় তাকে বিশেষিত শব্দ বলে। একদম বিষয়টা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে গেল। আমি ওই যে কথাটি আগে বলেছি, বিশেষিত শব্দের অর্থ হলো যাকে বিশেষ করা হয়েছে এমন, অর্থাৎ যার গুণ, অবস্থা, সংখ্যা বা বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে ওই পদটির দ্বারা যার গুণ, অবস্থা, সংখ্যা, বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে এটি। আর ব্যাকরণে এটিকে আরো পরিষ্কার করে বলা হচ্ছে কি, যে ব্যাকরণে কোনো শব্দ অন্য একটি শব্দের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করলে যে শব্দকে প্রকাশ করা হয় তাকে বিশেষিত শব্দ বলে। এই বিশেষিত শব্দের অর্থটা কিন্তু আমাদের পরিষ্কার রাখতে হবে, আমাদের পরিষ্কার বুঝতে হবে। যদি আমরা বিশেষিত শব্দটা পরিষ্কার বুঝি, তাহলে কিন্তু আমাদের এই বিষয়টা বোঝা আরো সহজ হয়ে আসবে। আমরা একটা উদাহরণ টানি, যেমন সে দ্রুত দৌড়ায়। এখানে দৌড়ায় দ্রুত, এই দ্রুতটা কিন্তু হচ্ছে ক্রিয়া কি, দ্রুতটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, আর এই দৌড়াইটা কি, ক্রিয়া। এখানে এটা আমরা চিনলাম, কিন্তু এখানে বিশেষিতটা কি হলো, এই দৌড়াইটা বিশেষিত হয়েছে কার দ্বারা, দ্রুতর দ্বারা। দ্রুত পত্রের দ্বারা, এই ক্রিয়া বিশেষণটির দ্বারা দৌড়াইটি বিশেষিত হয়েছে, অর্থাৎ দৌড়াই বিশেষিত এখানে হয়েছে। এই দৌড়াই বিশেষিত হয়েছে, তাহলে যে পদ দ্বারা ক্রিয়া বিশেষিত হয়, ক্রিয়া মানে এখানে দৌড়ায়, তাহলে যে পদ দ্বারা ক্রিয়া বিশেষিত হয়, অর্থাৎ এই দ্রুত দ্বারা ক্রিয়া বিশেষিত হয়েছে, এই দ্রুত দ্বারা ক্রিয়া বিশেষিত হয়েছে। অতএব দ্রুতটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, যে পদটি বিশেষিত করবে সেটি হবে ক্রিয়া বিশেষণ, যাকে করবে সেটি কিন্তু বরাবরই ক্রিয়া। আমাদের সংজ্ঞাটাও হচ্ছে এই, যে পদ ক্রিয়াকে বিশেষিত করে। বিষয়টি কিন্তু আমাদের একদম পরিষ্কার হয়ে গেল, আমরা বুঝে নিলাম যে ক্রিয়া বিশেষণ মূলত কাকে বলে। এখন আমরা একটু অন্য পর্যায়ে যাব। আমরা এটি কিন্তু ভালো করে আমরা লিখে নিলাম, এবং যখনই আমরা একটু বিস্মরণ হওয়ার পর্যায়ে যাব, তখনই কিন্তু এটা দেখে নিব, লেখাটা একটু দেখে নিলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখব যে ক্রিয়া বিশেষণ কিভাবে হয়, এটি একটু দেখে নিব। ক্রিয়া বিশেষণ কিভাবে হয়, এটি একটি প্রশ্ন, আমরা চট করে লিখে নেওয়ার চেষ্টা করব। বিশেষ্য এবং বিশেষণের সঙ্গে, লিখে নাও, বিশেষ্য এবং বিশেষণের সঙ্গে সপ্তমী বিভক্তি, তার মানে কি, এ অ তে এটি যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ হয়। ক্রিয়া বিশেষণ কিভাবে হয়, প্রথম একটা রোল আমরা জেনে নিলাম। বিশেষ্য এবং বিশেষণের সঙ্গে সপ্তমী বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ হয়। বিশেষ্য এবং বিশেষণের সঙ্গে ক্রিয়া এ অ তে, মানে সপ্তমী বিভক্তি মানে কি, সপ্তমী বিভক্তি হচ্ছে এ অ তে। এই চিহ্নটা তো আমাদের আগেই জানা আছে। সপ্তমী বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ হয়। এবং দ্বিতীয় উদাহরণটা কি, দ্বিতীয় রুলটা হচ্ছে শব্দের শেষে কয়েকটি শব্দ, যেমন ভাবে, বশত, মত, রূপে, সহকারে, পূর্বক, যুক্ত,
তাহলে আমরা দেখলাম কি দ্বিতীয় রুলটা কি, শব্দের শেষে ভাবে ভাবে বশত মত রূপে সহকারে পূর্বক এই শব্দ কটি যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ হবে। এটি কিন্তু মনে রাখতে হবে, শব্দের শেষে ভাবে বশত মত রূপে সহকারে এরকম যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ হবে। যেমন আমরা একটা উদাহরণ টানি আর একটা এদিকেও কিন্তু একটা উদাহরণ আমরা দিয়ে দিতে পারি। এটির একটি উদাহরণ, যেমন সপ্তমী বিভক্তি যুক্ত হয় কিভাবে, যেমন দেখো এই যে ততক্ষণে, ততক্ষণে এটা ততক্ষণ হচ্ছে এখানকার মূল শব্দ, এর সাথে কি যুক্ত হচ্ছে, এ যুক্ত হচ্ছে, তাহলে এটা কি বিভক্তি এর, সপ্তমী বিভক্তির রূপ। তারপরে আরেকটি আছে যেমন দ্রুত গতিতে, দ্রুত গতিতে, এখানে আমরা মূল শব্দ হচ্ছে দ্রুত গতি, এখানে তে পাচ্ছি, তাহলে এ অ তে। তারপরে কি তালে, তালে তালে মূল শব্দ হচ্ছে তাল, তার সাথে আসতেছে কি এ, এটি পাচ্ছি, এখানে তে পাচ্ছি। তারপরে কি সুখে, সুখে এখানে মূল শব্দ হচ্ছে সুখ, তার সাথে আসতেছে এ। সাধারণত এ তে, এ এবং তে এইটি হচ্ছে বেশি সংখ্যায়, বেশি এ এবং তে, অ খুব কম, নাই বললেই চলে। তো মোটামুটি ভাবে এ এবং তে কিন্তু সপ্তমী বিভক্তি, এ তে দুটি কিন্তু সপ্তমী বিভক্তি, আমি উদাহরণ দেখিয়ে দিলাম। আর পরেরটার যেটি উদাহরণ, যেমন ভাবে, ভাবে তারপরে বশত মত রূপে সহকারে পূর্বক এই শব্দগুলো যুক্ত হয়ে, কিন্তু ক্রিয়া বিশেষণ হয়। আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ দেখো, একটু উদাহরণ দেখে নিলেই হবে। যেমন ভাবে, একটা একটি করে দিচ্ছি, যেমন সুন্দর ভাবে, ভাবে পেলাম। আচ্ছা, তারপরে কি বশত, ভুল বশত পেলাম, বশত। তারপরে কি আসছে মত, মতটা কি আচ্ছা মতো, আচ্ছা মতো, মতো পেলাম। তারপরে কি আসছে রূপে, রূপে কি উত্তম রূপে, উত্তম রূপে, রূপে পেয়ে গেছি। এরপরে আসতেছে কি সহকারে, মনোযোগ সহকারে, মনোযোগ সহকারে পেয়ে গেলাম। আরেকটা কি পূর্বক, পূর্বকটা কি পূর্বকটা মনোযোগ সহকারে পূর্বক, এটা কি প্রদর্শন পূর্বক, প্রদর্শন পূর্বক। তাহলে আমরা কিন্তু পরিষ্কার দেখে নিলাম যে শব্দের শেষে সাধারণত ভাবে বশত মত রূপে সহকারে পূর্বক যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ হয়। কিভাবে বিশেষণ কিভাবে হয়, ক্রিয়া বিশেষণ মানে কিভাবে ক্রিয়া বিশেষণ হয়, কিভাবে মানে ক্রিয়া বিশেষণ কিভাবে হয়, এখানে লেখাটা এই রকম হবে, ক্রিয়া বিশেষণ কিভাবে হয়। তাহলে শব্দের শেষে ভাবে বশত মত রূপে সহকারে পূর্বক যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ হয়। আমরা উদাহরণ দেখে নিলাম যে ভাবে সুন্দর ভাবে, বশত ভুল বশত, মত আচ্ছা মতো, রূপে উত্তম রূপে, সহকারে মনোযোগ সহকারে, পূর্বক প্রদর্শন পূর্বক। তাহলে আমরা কিন্তু এই শব্দ কোন শব্দের শেষে কোনটি বসে এটি যখন নাকি আমরা এটি দেখবো সুন্দরভাবে, এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। ভুল বশত এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, আচ্ছা মতো এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, উত্তম রূপে এটাও ক্রিয়া বিশেষণ, মনোযোগ সহকারে এটাও ক্রিয়া বিশেষণ, প্রদর্শন পূর্বক এটাও ক্রিয়া বিশেষণ। আমরা চিনলাম কি করে, যেহেতু ভাবে বশত মত রূপে সহকারে এবং পূর্ব শব্দের শেষে বসছে, শব্দের শেষে আসে, সুতরাং আমরা এটি ধরে নিলাম এটি ক্রিয়া বিশেষণ। এরপরে আরেকটি সুন্দর রোল আছে, এটি আমরা দেখে নেব এখন, এটি দেখে নেব 3 নম্বর রুল। রুল তো মনে রাখতেই হবে, নিয়মগুলো মনে রাখতেই হবে, কারণ ব্যাকরণের মূল বিষয় হচ্ছে নিয়ম। কারণ ব্যাকরণ কিন্তু মুখস্থ রাখা যায় না, নিয়ম মুখস্থ রাখতে হয়, নিয়মের মধ্যে ফেলেই কিন্তু। এখন 3 নাম্বারটা কি, ত, ঠিক এইভাবেই লেখো, মাঝে একটা হাইফেন, আগে একটা হাইফেন দিয়ে ত, তারপরে যা, যা, তারপরে না,
এটি হচ্ছে, এটি ভুল করা যাবে না, থা, ত, থা, তারপরে হচ্ছে ধা, কমা, তারপরে হচ্ছে স, স, তারপরে হচ্ছে ত্র, তারপরে হচ্ছে বদ, বদ ইত্যাদি প্রত্যয়ান্ত, প্রত্যয়ান্ত পদ দ্বারা, পদ দ্বারা ক্রিয়া বিশেষণ গঠিত হয়। খুব সুন্দর একটা সূত্র। পাটিশব্দ 1 2 3 4 5 6, এই 6টি প্রত্যয়, এই 6টি প্রত্যয় দ্বারা, প্রত্যয়ান্ত পদ দ্বারা, এই 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 6টি প্রত্যয় যদি প্রত্যয় দ্বারা যদি শব্দ গঠিত হয়, পদ গঠিত হয়, সেই পদটি হবে ক্রিয়া বিশেষণ। এর একদম সহজ কথা। কিরকম? ত দ্বারা, থা দ্বারা, ধা দ্বারা, স দ্বারা, ত্র দ্বারা এবং বদ দ্বারা, ব পণ্ডিত বদ দ্বারা। আমরা একটা উদাহরণ টেনে নিয়ে আসি, যেমন ত, ত এর উদাহরণটা কি? ত এর উদাহরণটা সা ধা র ন ত, পেয়ে গেছি। এই তো সাধারণ, এখানে মূল শব্দটা কিন্তু সাধারণ, তার সাথে ত প্রত্যয় যুক্ত হয়ে সাধারণত হয়েছে, সুতরাং এটি কিন্তু ক্রিয়া বিশেষণ। তারপরে মনে করো থা, এই থা দিয়ে একটি অন্য, থা, অন্যটা হচ্ছে এখানকার মূল শব্দ, থা প্রত্যয় যুগে অন্য থা হয়েছে। আবার ধা, ধা দিয়ে কি শত ধা, শত ধা, আমরা পেয়ে গেলাম শতধা, পেয়ে গেলাম। তারপরে তালব্য স দিয়ে, তালব্য স দিয়ে কি প্রায় স, প্রায় স, এটিও পেয়ে গেলাম। এবারে ত্র, ত্র দিয়ে কি, ত্র দিয়ে সর্বত্র, সর্বত্র, অনুরূপ ভাবে একত্র, এটিও হয়। তাহলে ত্র, এটিও কিন্তু পেয়ে গেলাম, একত্র পেয়ে গেলাম। আর কি বত, বত দ্বারা কি দণ্ড বত, দণ্ড বত, এটি পেয়ে গেলাম। সাধারণত এখানে কিন্তু আরেকটা হয়, আরো আছে, আরো আছে, দৃশ্য ত, এই যে ত। তাহলে একদম সহজ বিষয়গুলা কিন্তু একদম সহজ হয়ে গেল। যে প্রত্যয়ান্ত শব্দ, প্রত্যয়ান্ত পদ কি দ্বারা? ত দ্বারা প্রত্যয়ান্ত পদ, থা দ্বারা প্রত্যয়ান্ত পদ, ধা দ্বারা প্রত্যয়ান্ত পদ, স তাহলে স দ্বারা প্রত্যয়ান্ত পদ, ত্র, ত্র তয় রফলা, ত্র দ্বারা প্রত্যয়ান্ত পদ এবং পদ দ্বারা প্রত্যয়ান্ত পদগুলোই হচ্ছে ক্রিয়া বিশেষণ। খুব সুন্দর একটা নিয়ম। যেমন সাধারণত এটা ক্রিয়া বিশেষণ, অন্যথা এটা ক্রিয়া বিশেষণ, শতধা এটা একটা ক্রিয়া বিশেষণ, প্রায়শ এটা একটা ক্রিয়া বিশেষণ, তারপরে সর্বত্র, একত্র, এগুলো ক্রিয়া বিশেষণ, দণ্ডবধ ক্রিয়া বিশেষণ। তার মানে কি এই প্রত্যয়ান্ত পদ দ্বারা আমরা ক্রিয়া বিশেষণ পাই। এটা এটি আবার এটি একটা নিয়ম গেল। আবার আরেকটা নিয়ম আছে, এটাও আমাদের মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে, একটু দেখে নিই। এটাও মনে রাখতে হবে, কখনো কখনো বিভক্তিহীন শব্দ যুগেও, বিভক্তিহীন শব্দ যোগেও, কখনো কখনো বিভক্তিহীন শব্দ যোগেও ক্রিয়া বিশেষণ হয়। যেমন সে অবশ্য আসবে, সে অবশ্য আসবে, এখানে সাধারণত মানে কি সে অবশ্য আসবে, তুমি সে অবশ্য সে অবশ্য আসবে, এখানে এই অবশ্যটা, এটা কিন্তু এর মধ্যে কিন্তু কোনো বিভক্তি নেই। তাহলে এটা কখনো কখনো কিন্তু, কখনো কখনো এটা বিভক্তিহীন শব্দযোগ, অর্থাৎ বিভক্তি ছাড়া যে শব্দ, সেই শব্দ যোগেও কিন্তু ক্রিয়া বিশেষণ হয়। তারপরে আবার কি ক্রিয়া বিশেষণ ক্রিয়ার মতো, ক্রিয়া বিশেষ ক্রিয়ার মতো বসে, ওটা নিয়মটা এই। আর একটা নিয়ম হলো কখন, কোথায়, কিভাবে, কতটা প্রশ্নের উত্তরটাই
সাধারণত এখন এই উদাহরণগুলো এবং নিয়মগুলো দেখে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম, সেটি হলো কি তোমাদের মনে রাখতে হবে, যখন মানে কয়েকটা প্রশ্ন যদি তুমি ক্রিয়াকে করো, কয়েকটি প্রশ্ন যদি তুমি ক্রিয়াকে করো, তাহলেই তুমি পেয়ে যাবে। যেমন কখন, কখন যদি তুমি প্রশ্ন করো, কোথায় যদি তুমি প্রশ্ন করো ক্রিয়াকে, কিভাবে যদি প্রশ্ন করো, কিভাবে যদি প্রশ্ন করো, কতটা, কতটা যদি প্রশ্ন করো, এরকম প্রশ্ন করলে যে উত্তরটি আসবে, কতটা প্রশ্ন করলে, প্রশ্ন করলে যে উত্তর সেটি ক্রিয়া বিশেষণ। এখন এই কখন, কোথায়, কিভাবে, কতটা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, যে উত্তর, সেইটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। এটা হচ্ছে সর্বোচ্চ কথা। কিন্তু প্রশ্নটি করতে হবে কাকে? ক্রিয়াকে। এটি কিন্তু আবার মনে রাখতে হবে, ক্রিয়াকে। তোমাকে কিন্তু বাক্যের মধ্যে ক্রিয়া আগে ধরে তারপর ক্রিয়াকে তুমি প্রশ্ন করবা। কখন, কোথায়, কিভাবে, কতটা প্রশ্ন করলে যে উত্তর, সেটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের প্রকারটা নিয়ে, যে ক্রিয়া বিশেষণ কত প্রকার, ক্রিয়া বিশেষণ কত প্রকার। এখন আমরা প্রকারটা নিয়ে কথা বলবো। আমরা এতক্ষণ ক্রিয়া বিশেষণ গঠনের নিয়মটা দেখলাম এবং ক্রিয়া বিশেষণ কাকে বলে সেটি আমরা বুঝতে পারলাম, বিশেষিত কাকে বলে সেটিও আমরা বুঝে নিয়েছি। এবার আমরা প্রকারটা নিয়ে কথা বলবো, যে ক্রিয়া বিশেষণ কত প্রকার। ক্রিয়া বিশেষণ ব্যাকরণে এবং তোমাদের পাঠ্য বই অনুযায়ী ক্রিয়া বিশেষণ 5 প্রকার। ক্রিয়া বিশেষণ 5 প্রকার। এটি মনে রাখতে হবে, ক্রিয়া বিশেষণ হচ্ছে 5 প্রকার। এটা কিন্তু তোমার বক্তব্য আসে কখনো কখনো, যে ক্রিয়া বিশেষণ কত প্রকার। ক্রিয়া বিশেষণ হচ্ছে 5 প্রকার। তার প্রথমটি হচ্ছে এক, সাথে সাথে বুঝে নিতে হবে, ধরন বাচক। ধরন বাচক তার মানে কি? এটার ধরন কেমন, এটার চেহারা কেমন, এটার আকার কেমন, এটার গঠনশৈলী কেমন, ধরন কেমন। এই ধরনবাচক ক্রিয়া কিভাবে সম্পন্ন হয়, ক্রিয়া সংজ্ঞাটা কি লিখে নাও, ক্রিয়া কিভাবে সম্পন্ন হয়, ধরনবাচক ক্রিয়া, ধরনবাচক ক্রিয়া তা নির্দেশ করে। এটি হচ্ছে ধরনবাচক ক্রিয়া। ক্রিয়া কিভাবে সম্পন্ন হয়, প্রশ্ন কিন্তু কিভাবে, ওই যে আগে যেটি বলছি, কিভাবে, কতটা, কখন, কোথায়, এটাই এখন হলো ক্রিয়াকে কিভাবে সম্পন্ন হয়, ধরন ক্রিয়া তা নির্দেশ করে। ধরন, এটি হচ্ছে ধরন বাচক। একটা উদাহরণটা নিই, যেমন যেমন বৃষ্টি হচ্ছে। আচ্ছা, বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির ধরনটা কেমন? বৃষ্টির ধরনটা হচ্ছে টিপ 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 বৃষ্টি হচ্ছে। তাহলে এই টিপ টিপ বৃষ্টি পড়ছে, টিপ টিপ বৃষ্টি হচ্ছে, এই টিপ টিপটা হচ্ছে ধরন বাচক। অর্থাৎ বৃষ্টির ধরনটা হচ্ছে টিপ টিপ বৃষ্টি হচ্ছে, অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। তাহলে অঝোর ধারাটা হচ্ছে বৃষ্টির ধরন। এইরকম যদি বোঝা যায় তাহলে সেটি হবে ধরন বাচক। যেমন ঠিকঠাক ভাবে চললে কেউ কিচ্ছু বলবে না, ঠিকঠাক ভাবে চললে, ঠিকঠাক ভাবে চললে কেউ কিছু বলবে না। এখন এই যে কিভাবে চললে, ঠিকঠাক ভাবে চললে, ঠিকঠাক ভাবে, এই ঠিকঠাক ভাবে হচ্ছে ধরন বাচক। প্রশ্নটি কিন্তু মানে বিষয়টা কিন্তু একদম পরিষ্কার এবং সহজ। কিরকম? যে ক্রিয়া কিভাবে সম্পন্ন হয়, ধরনবাচক ক্রিয়া সেটি নির্দেশ করে। ক্রিয়া কিভাবে সম্পন্ন হবে, সে দৌড়াচ্ছে, তার দৌড়ানোর ধরনটা কি, দ্রুত না আস্তে, মৃদু না জোরে, এটি। তারপরে বৃষ্টি হচ্ছে, কিভাবে বৃষ্টি হচ্ছে, টিপ টিপ না অঝোর ধারায়, এগুলো হচ্ছে ধরন, কেমন ধরন?
যেমন ঠিকঠাক ভাবে চললে কেউ কিচ্ছু বলবে না, কিভাবে চললে মানে ধরনটা কি, কিভাবে, প্রশ্নটি কিন্তু কিভাবে, ক্রিয়া কিভাবে সম্পন্ন হয় সেটি ধরনবাচক ক্রিয়া নির্দেশ করে দেয়। তাহলে ধরনবাচক ক্রিয়াটা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে গেল। আমরা এবার দ্বিতীয় নাম্বারে যাচ্ছি। 5টি প্রকারের প্রথম প্রকার শেষ, এবার আমরা দ্বিতীয় প্রকারে যাচ্ছি। দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে কালবাচক। কালবাচক বিশেষণ, কালবাচক ক্রিয়া বিশেষণ। এ ধরনের ক্রিয়া, সংজ্ঞাটা লিখে নাও। এ ধরনের ক্রিয়া বিশেষণ, এ ধরনের ক্রিয়া বিশেষণ ক্রিয়া সম্পাদনের কাল, কাল মানে কি, সময়, কাল মানে সময়, সময় নির্দেশ করে। তাহলে এই ধরনের ক্রিয়া কোন ধরনের ক্রিয়া, যে কালবাচক বিশেষণে, কালবাচক ক্রিয়া বিশেষণে যে ক্রিয়াটি থাকবে সেই ক্রিয়াটি যে ক্রিয়াটি ওই ধরনের যে ক্রিয়া বিশেষণ, সেই ক্রিয়া বিশেষণটা ক্রিয়া কখন সম্পন্ন হচ্ছে, কোন সময় সম্পন্ন হচ্ছে, তার যে কাল, কাল মানে কি সময়, সেই সময়টাকে নির্দেশ করে এই ধরনের ক্রিয়া বিশেষণ। এই ধরনের ক্রিয়া বিশেষণ ক্রিয়া সম্পাদনের কাল বা সময়কে নির্দেশ করে। যেমন যথাসময়ে, উদাহরণ, যথাসময়ে তিনি আসবেন। যথাসময়, এইটা হচ্ছে যথাসময়, যথাসময়টা হচ্ছে কাল, সময়, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, কালবাচক ক্রিয়া বিশেষণ। আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি। তাহলে আজকাল, অর্থাৎ কাল শব্দটার মানে হচ্ছে সময়, সময়, কাল। তাহলে যে ধরনের মানে এই ধরনের ক্রিয়া বিশেষণ ক্রিয়া সম্পাদনের কাল বা সময়কে নির্দেশ করে। যদি এরকম বুঝি আমি, তাহলে সেটিকে আমি নিশ্চিন্তে বলে দেব, নির্দ্বিধায় বলে দেব, এটি হচ্ছে কালবাচক বিশেষণ, কালবাচক ক্রিয়া বিশেষণ। ক্রিয়া শব্দটা রাখতে হবে, কালবাচক ক্রিয়া বিশেষণ। উদাহরণ দিয়ে আমরা পরিষ্কার হয়ে গেলাম। এবার আমরা যাচ্ছি 3 নাম্বার। 3 নাম্বার প্রকারটা কি? 3 নাম্বার প্রকারটা হচ্ছে স্থানবাচক। অতীত গেল কি, আগেরটা গেল কালবাচক, এবার হচ্ছে স্থানবাচক। এটি আরো সহজ, এটি সহজের নাম দেখেই আমরা বুঝতে পারছি যে এটি কি, স্থানবাচক ক্রিয়া বিশেষণ, ক্রিয়ার স্থান নির্দেশক। এটি কি, ক্রিয়ার যে পদ ক্রিয়ার স্থান নির্দেশ করে, ক্রিয়ার স্থান নির্দেশক, এটুক লিখলেই যথেষ্ট হয়ে যাবে। যে বিশেষ ক্রিয়া বিশেষণ ক্রিয়ার স্থান নির্দেশ করে সেটি হচ্ছে স্থানবাচক, ক্রিয়ার স্থান নির্দেশক, এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। যেমন উদাহরণ, মিছিলটি। আমি কিন্তু সবসময় তোমাদের বইয়ের উদাহরণগুলোকে সবসময় প্রাধান্য দিচ্ছি। বইয়ের উদাহরণগুলোকে প্রাধান্য দেওয়ার মূল কারণ হচ্ছে বইয়ে যে লাইনটি উদাহরণ হিসেবে যে লাইনটি আছে, ওই লাইনটি ঘিরেই কিন্তু তোমার নূরবক্তি হবে। আমি নূরবক্তিকের একটা উদাহরণ দেখিয়ে দেবো এখন, একটু দেখিয়ে দেবো। যেমন মিছিলটি সামনে এগিয়ে যায়, মিছিলটি সামনে এগিয়ে যায়, মিছিলটি সামনে এগিয়ে যায়, সামনে। তাহলে এটি কিন্তু তোমার স্থান বোঝাচ্ছে, কোন দিক, কোথায় এগিয়ে যাচ্ছে, সামনে, সামনে এগিয়ে যায়। তাহলে সামনেটা হচ্ছে স্থানবাচক, স্থানবাচক। তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না, যাচ্ছে না বা গেল না, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এই যে কোথাও, এটি কিন্তু জায়গা স্থান বোঝাচ্ছে। যদি নৈর্ব্যক্তিক এখান থেকে, আমি উদাহরণ দিচ্ছি কেন, নৈর্ব্যক্তিক আসতে পারে এরকম যে মিছিলটি সামনে এগিয়ে যায়, সামনে, এখানে সামনেটি এটি কি ক্রিয়া বিশেষণ, কোন ক্রিয়া বিশেষণ? তোমাকে কিন্তু উত্তরটা দিতে হবে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না,
তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও কোন বিশেষণ, এটি কিন্তু কোথাও হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। আবার নিচে কিন্তু আবার নিচের যে চারটি লাইন, নিচের কোনটি স্থানবাচক, কোনটি স্থানবাচক ক্রিয়া বিশেষণ, এখানে কি টিপ টিপ বৃষ্টি পড়ছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম চারটি লাইন দিয়ে দেওয়া হলো। এখানে কিন্তু বের করে নিতে হবে যে কোথাও হচ্ছে স্থানবাচক বিশেষণ। সুতরাং বইয়ের যে উদাহরণ আছে সেই উদাহরণগুলোকে কিন্তু আমি প্রাধান্য বেশি দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমাদের ভালো করে বুঝে নেওয়ার জন্য। তো স্থানবাচক বিশেষ্য হয়ে গেল। এবার আমরা যাচ্ছি 4 নম্বরে। 4 নাম্বারটা হচ্ছে নেতিবাচক বিশেষ্য। চমৎকার নাম, তবে 4 নাম্বার নেতিবাচক। নেতিবাচক বুঝতে সহজ হবে। নেতিবাচক মানে কি? না, না বোধক, না বাচক। নীতি মানে না বাচক, নেগেটিভ অর্থ। না বাচক সংখ্যাটা লিখে নাও। ক্রিয়ার নেতিবাচক অবস্থা, ক্রিয়ার নেতিবাচক অবস্থা অর্থাৎ কয়েকটা শব্দ, না, নি, নেই, মোটামুটি 3টি প্রকাশক। এই 3টি শব্দ দিয়েই নেতিবাচক প্রকাশ করা হয়। এগুলো সাধারণত, আর চিহ্নটা কি, এগুলো সাধারণত, এটা মনে রাখতে হবে, এগুলো সাধারণত ক্রিয়ার শেষে বসে। এই যে নেতিবাচক 3টি শব্দ আমি দিয়ে দিলাম, না, নেই, নেই, না, নি, নেই, এই 3টি সাধারণত ক্রিয়ার শেষে বসবে। যদি কোনো বাক্যের মধ্যে ক্রিয়ার শেষে না, নি, নেই থাকে তাহলে সেটি নিঃসন্দেহে নেতিবাচক ক্রিয়া বিশেষণ। নেতিবাচক ক্রিয়া বিশেষণ পরিষ্কার কিন্তু হয়ে গেল যে ক্রিয়ার নেতিবাচক অবস্থা যদি ক্রিয়ার শেষে না, নি, নেই এই শব্দ 3টির যে কোনো একটি থাকে ক্রিয়ার শেষে, তাহলে সেটি তুমি একদম নির্দ্বিধায় বলে দেবে এটি নেতিবাচক ক্রিয়া বিশেষণ। উদাহরণটা নিই, সে এখন যাবে না, আছে নেতিবাচক, যাবে না, ক্রিয়াটা হচ্ছে যাবে, যাওয়া। তারপর আছে না, তারপরে কি, তিনি বেড়াতে যাননি, তিনি বেড়াতে যাননি, নি আছে। সুতরাং এই যানটা হচ্ছে ক্রিয়া আর নিটা হচ্ছে নেতিবাচক, তাহলে ক্রিয়ার শেষে কিন্তু নেতিবাচক বসছে। আবার আরেকটা হচ্ছে এমন কথা আমার জানা নেই, এমন কথা আমার জানা নেই, এই যে নেই, এই যে ক্রিয়ার শেষে জানা হচ্ছে এখানকার ক্রিয়ার শেষে নেই আছে। আমরা কিন্তু 3টি দেখে নিলাম যে বাক্যের মধ্যে না, নি, নেই যদি থাকে, কোথায় থাকে, ক্রিয়ার শেষে থাকে, তাহলে সেটি হবে নেতিবাচক ক্রিয়া বিশেষণ। 4 নাম্বারটাও আমাদের হয়ে গেল। এবার সর্বশেষটির মধ্যে একটা মজা আছে, একটু খেয়াল করে বিষয়টা বুঝে নেবে। যদি তুমি খেয়াল করে বুঝে নিতে পারো একটু মজা আছে এবং এটা দীর্ঘদিন তোমার মনে থাকবে। এটি হচ্ছে পদানু। মনে রাখতে হবে, পদানু। আরেকটা কথা বলি, এই যে পদানু ক্রিয়া বিশেষণ যেটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি আসে। তারপর বিভিন্ন ভর্তি পরীক্ষায় এটি আসে, চাকরি পরীক্ষাতেও এটি আসে। এমনকি আমি বিসিএস পরীক্ষার প্রশ্ন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে, সেখানেও কিন্তু এই প্রশ্নটি আসে যে পদানুক্রিয়া বিশেষণ কোনগুলো, পদানুক্রিয়া বিশেষণ কি। আমরা আগে সেই সংখ্যাটি আগে আমরা একটু লিখে নিই। বিশেষ কিছু শব্দ, বিশেষ কিছু
শব্দ বা শব্দাংশ বাক্যের মধ্যে বসে, বাক্যের মধ্যে বসে বাক্যের মধ্যে বসে বিশেষ ভাব বা অর্থের ভিন্নতা আনে। বিশেষ কিছু শব্দ বা শব্দাংশ বাক্যের মধ্যে বসে বিশেষ ভাব বা অর্থের ভিন্নতা আনে। এই যেগুলো যে শব্দগুলো বা শব্দাংশগুলো, এই শব্দাংশগুলোই হচ্ছে পদানুক্রিয়া বিশেষণ। এবং এটা একটা লাইন যদি তুমি মনে রাখতে পারো, যেমন যেমন কি যে বানাতো, কি যে বানাতো, এই লাইনটি যদি তুমি মনে রাখতে পারো, যে আমি আগে বলছি যে এর মধ্যে একটা মজা আছে, এই লাইনটি যদি তুমি মনে রাখতে পারো, কি যে বানাতো, কি যে বানাতো, কি ঘরে বসে সারাক্ষণ থাকতো, কি যে বানাতো, কি যে বানাতো, এইটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলেই তুমি পদানু ক্রিয়া বিশেষণ গুলো পেয়ে যাবে। আমি একটা একটা করে উদাহরণ দিচ্ছি, একটু দেখো। আমি উদাহরণ যখন দেব, আমি উদাহরণে তুমি মনে রাখতে হবে। তাহলে আমাদের মূল লাইনটা কি? মূল লাইনটা হচ্ছে কি যে বানাতো, কি যে বানাতো, প্রশ্ন দিয়ে দিলাম, কি যে বানাতো, এইটা দিয়ে দিয়ে আমরা এখন উদাহরণ টানবো, আমরা মজাটা দেখব কত সুন্দর বিষয়টি। এবং মনে রাখার জন্য একটা টেকনিক, এটি মনে রাখতে হবে। প্রথমটা কি? আমি আমি কি যাব? এই যে কি, তাহলে প্রথম কিটা গেল চলে। আমি কি যাব, তাহলে কি। আবার খুব যে বলেছিলেন, খুব যে বলেছিলেন আসবেন, খুব যে বলেছিলেন আসবেন, এই এই যে, তাহলে এই যেটাও চলে গেল। এরপর আরেকটা উদাহরণ দিচ্ছি, কখনো বা দেখা হবে, কখনো বা দেখা হবে বা, তাহলে এই পাটাও চলে গেল। আবার এখন একটু ঘুরে আসুন না, একটু ঘুরে আসুন না, একটু ঘুরে আসুন না, ভালো লাগবে, ভালো লাগবে না, এই নাটা চলে গেল। এবারে কি? তো, তো কি? মরি তো মরবো, মরি তো মরবো। তাহলে আমরা কি পেলাম? আমরা কিন্তু এই পাঁচটা কি যে বানাতো, এটি যদি মনে রাখি, এই লাইনটি কি যে বানাতো, এখান থেকে কিন্তু আমরা প্রশ্ন দেখে নিলাম। কি, আমি কি যাব, কি, খুব যে বলেছিলেন আসবেন, যে, কখনো বা দেখা হবে, বা, বানাতোর বা, একটু ঘুরে আসুন না, ভালো লাগবে। তাহলে এখানে না, না বা না, মরি তো মরবো তো, তাহলে পরে কি যে বানাতো, কি যে বানাতো, এটা যদি মনে রাখবি, এই কয়টাই হচ্ছে পদানুক্রিয়া বিশেষণ। কি যে বা না তো, এই পাঁচটি শব্দে হচ্ছে ক্রিয়া বিশেষণ। যখন এগুলো বাক্যে ব্যবহৃত হবে, তখন বাক্যের মধ্যে একটা বিশেষ ভাব আনবে এবং অর্থের ভিন্নতা আনবে। এইটি হচ্ছে পদানুক্রিয়া বিশেষণ। আবার এছাড়াও আরো প্রকার আছে। এটি হচ্ছে তোমাদের যে পর্যন্ত আমি আলোচনা করলাম, এ পর্যন্ত হচ্ছে তোমাদের বইয়ের পাঠ্য বই অনুযায়ী আলোচনা। এরপরেও কিছু বিষয় আছে, যেমন পরিমাণবাচক, পরিমাণবাচক পরিমাণবাচক
ক্রিয়া বিশেষণ আছে, তারপরে প্রশ্নবাচক প্রশ্নবাচক ক্রিয়া বিশেষণ আছে, তারপরে সম্মতিবাচক, সম্মতি অসম্মতি দুটাই, সম্মতি অসম্মতি বাচক আছে ক্রিয়া বিশেষণ হয়। যেমন পরিমাণবাচক বিশেষ ক্রিয়া বিশেষণ হয়, তারপরে প্রশ্নবাচক ক্রিয়া বিশেষণ হয়, সম্মতি বা অসম্মতিবাচক ক্রিয়া বিশেষণ হয়। মানে পরিমাণবাচক মানে কি, পরিমাণ, যেমন আমি অল্প খেয়েছি, এখানে অল্প, অল্পটা হচ্ছে পরিমাণবাচক, অল্প পরিমাণবাচক ক্রিয়া বিশেষণ। আবার তুমি কখন আসবে, কখন আসবে এটা প্রশ্নবোধক, তুমি কখন আসবে, এটি কখন কখন আসবে, এটি যদিও কখনকে আবার সময়বাচকে নেওয়া যায়, আবার প্রশ্নবাচকে নেওয়া যায়। কখনকে সময়বাচকে নেওয়া যায়, কখন সময়বাচকে নেওয়া যায়, প্রশ্নবাচকে নেওয়া যায়, কখন তুমি আসবে। আবার সম্মতি অসম্মতিবাচক কি, হ্যাঁ আমি যাব, না আমি, না এটা ঠিক নয়। এই যে সম্মতি এবং অসম্মতি, মানে আমার মত আছে অথবা আমার মত নেই, এরকম যদি প্রকাশ পায় তাহলে সেটি সেটি সেটিও মানে এই তিনটিও ওইগুলোর সাথে আবার যুক্ত হতে পারে। এটি অন্যান্য উপর ক্লাসের মধ্যে আছে, তোমাদের পাঠ্য বইটি নেই। এইভাবেও ক্রিয়া বিশেষণবাচক হতে পারে। আবার আরেক গঠন বিবেচনায় আবার ক্রিয়া বিশেষণ গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণ দুই প্রকার, এটি মনে রাখতে হবে। এটিও কিন্তু তোমাদের একটা নৈর্ব্যক্তিক, যে গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণ কত প্রকার। গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণ হচ্ছে দুই প্রকার। কি কি সেটি? একটি হচ্ছে একপদী ক্রিয়া বিশেষণ, একটা হচ্ছে একপদী ক্রিয়া বিশেষণ, আরেকটা হচ্ছে বহুপদী ক্রিয়া বিশেষণ। বহুপদী ক্রিয়া বিশেষণ দেখো, একপদীকে যেমন ভালোভাবে, ভালো, জোরে, আস্তে আস্তে কথা বল, এই আস্তে হচ্ছে একপদী। কিন্তু এটাকে যখন বলবো যে আস্তে আস্তে কথা বলো, তখন আস্তে কিন্তু দুইবার হয়ে গেল, বহুপদী হয়ে গেল। তারপরে কি, ভয়ে, সে ভয়ে কাঁপছে, এখানে ভয়টা হচ্ছে একপদী। সে ভয়ে 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 ঘরে ঢুকলো, এখানে ভয়ে ভয়ে হচ্ছে বহুপদী। অর্থাৎ এক পদে গেলে এক পদ, আর বহুপদী হচ্ছে বহুপদ, একের অধিক পদ ব্যবহার করে যখন ক্রিয়া বিশেষণ হবে তখন সেটি ক্রিয়া বিশেষণ হবে। তো আজকে আমরা পরিচ্ছেদ 22 নিয়ে, পরিচ্ছেদ 22, হ্যাঁ তাই, পরিচ্ছেদ 22 ক্রিয়া বিশেষণ নিয়ে কথা বললাম। নিশ্চয়ই তোমাদের বোঝার কোনো সমস্যা নেই, একদম পরিষ্কার। তোমাদের পাঠ্য বই অনুযায়ী আমি আলোচনাটা শেষ করে দিলাম, আলোচনাটা করার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। অরিজিনাল বইটা মানে পাঠ্য বই, সরকারি যে বইটি, সে বইটির সামনে নিয়ে তুমি আলোচনাটা শোনো, আলোচনাটা শুনে তুমি নৈর্ব্যক্তিকগুলো গুছিয়ে নাও এবং অনুশীলন করো। অনুশীলন করলে তোমার কাছে ভালো লাগবে এবং দীর্ঘদিন মনে রাখতে হবে। আর এখানকার পুরো পুরো পরিচ্ছেদের মধ্যে কিন্তু একটা ক্রিয়া বিশেষণ খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে পদানুক্রিয়া বিশেষণ, যেটি নাকি একটা চমৎকার একটা শব্দ আছে, একটা বাক্য আছে, কি যে বানাতো, এটা আবার বলে দিলাম, কি যে বানাতো, এটা মনে রাখবা, ভুল যেন না হয়। কি যে বানাতো, এইগুলো দিয়ে, এইগুলো বাক্যের মধ্যে থাকবে। এইগুলো দিয়ে যদি কোনো বাক্য গঠিত হয় তাহলে সেগুলো হচ্ছে পদানুক্রিয়া বিশেষণ। পদানুক্রিয়া বিশেষণ মনে রাখার কৌশল হচ্ছে, একটা লাইন লিখে রাখো, কি যে বানাতো, বাস এটি। আর গঠন বিবেচনা হচ্ছে দুই প্রকার, আর ওদিকে হচ্ছে মূলত 5 প্রকার। 5 প্রকারের মধ্যে কি কি, আর এটি তোমাদের আমি নিশ্চয়ই লিখে দিয়েছি, তোমরা আরো ভালো করে মিলিয়ে নাও। এবং ক্রিয়া বিশেষণ কিভাবে গঠিত হয় তার নিয়মগুলোও কিন্তু আমি স্পষ্ট করে দিয়েছি। প্রথম হচ্ছে বিশেষণ এবং বিশেষ্যের সঙ্গে, বিশেষ্য এবং বিশেষণের সঙ্গে সপ্তমী বিভক্তি, বিশেষ করে এ তে যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ হয়। তারপরে শব্দের শেষে কয়েকটি শব্দ, যেমন ভাবে, বশত, মত, রূপে, সহকারে, পূর্বক যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ যুক্ত হয়।
আবার প্রত্যয়ান্ত প্রত্যয়ান্ত কিছু শব্দ, যেমন প্রত্যয়ান্ত কোন কোন প্রত্যয়, যেমন ত থা, ত থা ঘা স ত্র বত, এইটি যোগে ক্রিয়া বিশেষণ হয়, কখনো কখনো বিভক্তিহীন ভাবে ক্রিয়া বিশেষণ হয়। এটি মনে রাখতে হবে। এই এই মোটামুটি এই হচ্ছে। আর সর্বোপরি ক্রিয়াকে কখন কোথায় কিসে কিভাবে কতটা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ 5 প্রকার: ধরনবাচক, স্থানবাচক, কালবাচক, নেতিবাচক এবং পদানুক। এই হচ্ছে ক্রিয়া বিশেষণের চ্যাপ্টার। খুবই সহজ চ্যাপ্টারটি, মনে রাখতে পারলে এবং অনুশীলন যদি করে নিতে পারো, এটা বোঝার আর কোনো সমস্যা নেই। আর এখান থেকে যে কোনো নর্বক্তি তোমাকে জিজ্ঞেস করুক বা প্রশ্নে আসুক, তুমি নির্দ্বিধায় নিশ্চিন্তে খোলা মনে উত্তর করতে পারবে। এবং আমি আশাও করি তাই। একটু ভালো করে অনুশীলন করো, তুমি পারবে। এবং ব্যাকরণে তোমাকে ভালো হতেই হবে, বাংলায় তোমাকে ভালো হতেই হবে। বাংলায় ভালো মানে তোমাকে মনে রাখতে হবে, বাংলায় ভালো মানে 9.5টা সাবজেক্টে তুমি ভালো। সুতরাং বাংলার দিকে একটু মনোযোগটা একটু বেশি দাও, এটা আমার দিক থেকে আমি বলছি। বাংলার দিকে একটু বেশি দাও, 9.5টা সাবজেক্টে 9.5টা বিষয়ে তুমি ভালো পড়ো। কিন্তু আমাদের মধ্যে একটা মানে একটা কি বলে দুর্বল প্রবণতা, একটু নষ্ট প্রবণতায় আছে। সেটি হলো যে বাংলাকে আমরা পাশ কাটিয়ে অন্যান্য বিষয়গুলোর উপরে সময়টা বেশি নষ্ট করি। তাতে হয় কি, তাতে ওটাও হচ্ছে না, বাংলা হচ্ছে না, তাতে দুই দিক থেকে ক্ষতি দেখা যাচ্ছে। এটি না করে তুমি বাংলা বিষয়ের যে 9.5টা সাবজেক্ট তুমি মিলিয়ে গুনে নেবে, 9.5টা সাবজেক্ট তুমি ভালো করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাসের সমাপ্তি টানছি। তোমরা সবাই ভালো থাকো। আর এই যে যাওয়ার আগে যে কথাটা আমি বলে যাই সেটি কি, তুমি যত পড়বে তত জানবে, যত পড়বে তত ভালো করবে, যত পড়বে তত তোমার মেধা শানিত হবে, তুমি একজন আলোকিত মানুষ হবে, তোমার দ্বারা দেশ জাতি সমাজ আলোকিত হবে, আমরা সবাই আলোকিত হবে, আলোকিত হব, সে আশাবাদ ব্যক্ত করছি। এবং তোমাদের ধন্যবাদ জানাচ্ছি, আবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।